আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী বন্ধুরা, আজকে নিতান্তই বাধ্য হলাম আপনাদের সামনে আবার একটা ভিডিও বার্তা নিয়ে উপস্থিত হওয়ার জন্য। যেদিন মুখ্যমন্ত্রী নির্বাচনের কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার ঠিক ৪৫ মিনিট আগে সুপ্রিম কোর্টের রায় মেনে রোপা 2009-এর বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করলেন, তারপর থেকেই প্রচুর ফোন আসছে এবং গতকাল তৃণমূলের সাংসদ এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলায় সরকার পক্ষের অন্যতম আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিবৃতি প্রকাশিত হওয়ার পরে এই ফোনের সংখ্যা প্রবলভাবে বেড়েছে। গত পরশু এবং গতকাল রাত্রির 1টা পর্যন্ত ফোন এসেছে, তারপরে নিতান্ত বাধ্য হয়ে ফোন সুইচ অফ করে দিতে হয়েছে। এখন সমস্যা হচ্ছে যে বন্ধুরা, কর্মচারী বন্ধুরা, তারা দীর্ঘ 10 বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন। এই মামলায় আমরা যা যা সিদ্ধান্ত নিয়েছি সেগুলোকে অকুণ্ঠভাবে সমর্থন করেছেন এবং আমাদের উপর আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছেন যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শেষ পর্যন্ত আমাদের ন্যায়টা পাইয়ে দিতে পারবে। তাদের কেউ মনে দুঃখ পান, এটা আমাদের কাছে একদমই কাঙ্ক্ষিত নয়। সে কারণে সকলের ফোন ধরার চেষ্টা করছি, কিন্তু এতে শারীরিকভাবে আমরা কার্যত বিপর্যস্ত হয়ে যাচ্ছি। তাই এই ফেসবুক বার্তার মাধ্যমে আপনাদের কতগুলো সুনির্দিষ্ট কথা বলতে চাই। বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং শিক্ষক, শিক্ষাকর্মীদের, কর্মরত এবং অবসরপ্রাপ্ত বন্ধুদের বলবো, আপনারা আমাদের কথার উপর আস্থা রাখবেন না ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন তার উপর আস্থা রাখবেন। আসলে রাজ্য সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্য কর্মী, এই দু দলের মধ্যে একটা বিভাজন সৃষ্টির প্রক্রিয়া অত্যন্ত সচেতনভাবে তৃণমূল কংগ্রেস এবং সরকার করে চলেছে। আপনারা দয়া করে তার শিকার হবেন না। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রথম থেকে আপনাদের বলে এসেছি, এমনকি যখন সুপ্রিম কোর্টে এই মামলার রায়ে উপভোক্তা হিসেবে কাদের বিবেচনা করা হচ্ছে তার সংখ্যাটা দিয়েছিলেন রাজ্য সরকার, তাতে শুধুমাত্র কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের কথাটাই ছিল। তারপরেও আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি যে আপনারা প্রত্যেকে এই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যে বকেয়া ডিএ হয় সেটা পাবেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা নিশ্চিত করে বলছি। এবং যখন সরকারি আদেশনামা বেরিয়ে গেছে তখন এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বের কোনো অবকাশ নেই। দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করলাম একাধিক শিক্ষক নেতা তারা ফেসবুক পোস্ট করছেন যে শিক্ষক, শিক্ষাকর্মীদের এই মামলার রায়ের ফলে যে বকেয়া ডিএ তা থেকে বঞ্চিত করছেন সরকার। আমি খুব সবিনয়ে বলবো, তৃণমূল দল এবং এই সরকারের বিরুদ্ধে আমাদের ক্ষোভ, আমাদের সমালোচনা সীমাহীন, কিন্তু এই ক্ষোভ এবং সমালোচনাকে অগ্রাধিকার দিয়ে দয়া করে কর্মচারীদের বিভ্রান্ত করবেন না। একজন 80 বছর, 82 বছর, 83 বছর, 90, 92 বছর বয়সের পেনশনার, তিনি স্বাভাবিকভাবে অত্যন্ত ইনসিকিউরিটি বা আর্থিক নিরাপত্তাহীনতার মধ্যে ভোগেন। তাদেরকে দয়া করে বিনিদ্র রজনী যাপন করার একটা প্রয়াস করবেন না। ফিনান্স ডিপার্টমেন্টের অডিট বেঞ্চের
998FP2 ডেটেড 13 মার্চ 2026। এটি একটি সরকারি আদেশনামা। এটি কোনো তৃণমূল নেতা বা মুখ্যমন্ত্রীর কোনো ব্যক্তিগত ফতোয়া নয়, এটা সরকারি আদেশনামা। এবং আপনারা জানেন একটা কথা আছে, হাকিম নড়ে হুকুম নড়ে না। কাজী সরকারি আদেশনামা যখন একবার বেরিয়ে গেছে তখন সেই আদেশনামা কার্যকর হবেই। এবং এই আদেশনামায় যা আছে যে বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী অর্থাৎ যারা গ্র্যান্ট ইন এডে বেতন পান তাদের জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তারা মোডালিটিস ঠিক করবে এবং তাদের জন্য পৃথক অর্ডার বার করবে। আপনারা এই যাবৎ যে ডিএ পেয়ে এসেছেন বা ডিয়ারনেস রিলিফ পেয়ে এসেছেন, দেখবেন প্রত্যেক ক্ষেত্রে এই একইভাবে প্রথমে রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত এবং কর্মরতদের জন্য সরকারি আদেশনামা বেরিয়েছে এবং তারপরে একটা সরকারি আদেশনামায় আপনাদের জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পৃথক অর্ডার বেরিয়েছে। এটাই নিয়ম। কাজেই আপনাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকার প্রয়োজন নেই যে আপনাদেরকে এই সুফল থেকে সরকার বঞ্চিত করতে পারবেন। দ্বিতীয় বিষয়টা বলি যে সুপ্রিম কোর্ট বহু কর্মচারী বন্ধু, শিক্ষক, শিক্ষাকর্মী তারা আমাদের ফোন করে বলছেন যে আপনারা কেউ বলছেন এই অর্ডার যেটা রাজ্য সরকার বার করেছেন এটা তো স্পষ্টতই সুপ্রিম কোর্টের রায়কে সরাসরি লঙ্ঘন করা, সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করা এবং সুপ্রিম কোর্টকে সরাসরি চ্যালেঞ্জ করা। তাহলে আপনারা কেউ বলছেন এই নির্দেশনামার বিরুদ্ধে স্টে চান, অর্থাৎ যাতে এই নির্দেশনামা স্থগিত থাকে এর ব্যবস্থা করুন। কেউ কেউ বলছেন আপনারা যে কন্টেম্প পিটিশন করেছেন সেইটা মেনশন করুন, দ্রুত এগিয়ে নিয়ে আসুন যাতে এই সরকার যে সুপ্রিম কোর্টের রায় মানছেন না সে বিষয়ে কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্ট নেন। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী সংগঠন, যে পিটিশনের উপর এই মামলাটা এত দিন ধরে চলেছে এবং যাতে রায় হয়েছে সেটি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তৈরি করেছিলেন প্রয়াত আইএনটিইউসির রাজ্য সভাপতি রমেন পাণ্ডে এবং আইনজীবী সর্দার আমজাদ আলী, তার সুযোগ্য সহযোগী মাসুম আলী সর্দার এবং প্রবীর চ্যাটার্জি। আমরা জানি দীর্ঘদিন ধরে আপনারা লক্ষ্য করবেন সুপ্রিম কোর্টে যখন মামলা দিনের পর দিন তারিখ পে তারিখ হচ্ছে তখন সমাজ মাধ্যমে বহু বিদগ্ধ মানুষ আমাদের তীব্র সমালোচনা করে লিখেছিলেন, লেখাটাকে অভ্যেস করে ফেলেছিলেন যে বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম, শ্যামল কুমার মিত্র এবং মলয় মুখার্জি নবান্নের 14 তলার সঙ্গে একটা সেটিং করে মামলাটাকে শুধু ডিলে করিয়ে দিচ্ছে। আমরা কোনো প্রতিক্রিয়া দিইনি, কারণ আমরা জানতাম সত্য একটা সময় সামনে আসবে। কাজেই অযথা বিতর্ক বাড়িয়ে লাভ নেই এবং যারা অকারণে কুৎসা রচনা করতে চান তাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আবার জানেন সুপ্রিম কোর্টে যখন মামলা প্রায় শেষ পর্বে তখন একটি সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছিল, তারা এই মামলায় যুক্ত, প্রথম দিন থেকেই যুক্ত ছিলেন। তারা তাদের সাবমিশনে তারা দিয়েছিলেন যে 4 বছরের বকেয়ার টাকা অর্থাৎ রোপা 2019-এর সরকার আমাদের দেননি সেইটা আবেদনে ঢোকাতে, 17% সুদ বকেয়া টাকার উপর ঢোকাতে এবং রোপা 2019-এ ডিএর প্রসঙ্গ আনার বিষয়টা ঢোকাতে। আমরা তা করিনি এবং এ কারণে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী নেতা তিনি সমাজ মাধ্যমে ধারাবাহিকভাবে লিখে গেছেন যে এরা কর্মচারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, সরকারের সুবিধে করে দিচ্ছে। সরকার যখন সুপ্রিম কোর্ট যখন বলেছেন অল অ্যাসপেক্টে তারা আলোচনা করবেন,
তখন এই দাবিগুলো পিটিশনে ঢুকিয়ে দিলে তো সহজেই এই দাবিগুলো আদায় হয়। আমরা কারো কোনো প্রতিক্রিয়া দিইনি, কারণ আমরা জানতাম যে মামলায় পিটিশনে যা দাবি করা হয় তার অতিরিক্ত একটি শব্দ পিটিশনে ঢোকানো যায় না। তার অতিরিক্ত একটি দাবি চাইলে মামলাটা ভণ্ডুল হয়ে যায়। সে কারণে আমরা কর্মচারীদের প্রত্যাশাকে গুরুত্ব দিতে গিয়ে মামলাটাকে শেষ করে দিতে চাইনি। আজকে সুপ্রিম কোর্টের রায় প্রকাশ হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টের রায় কিন্তু আমাদের বক্তব্য যে সঠিক সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে। এই সব দাবি করে যারা পিটিশন দাখিল করেছিলেন তাদের নিয়ে একটা শব্দ কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখিত হয়নি। সেই একই অভিজ্ঞতা থেকে আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি যে এই রায়টার, এই অর্ডারের যে 997 F-P2 ডেটেড 13 মার্চ 2026, এই রায়ে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে সুপ্রিম কোর্টের রায় মেনে এই অর্ডার হচ্ছে। এবং গত 20 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 3রা মার্চ সুপ্রিম কোর্টে ঠিক করে দেয়া মালহোত্রা কমিটির সুপারিশ মেনে মালহোত্রা কমিটির সঙ্গে আলোচনা করে আমাদের রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিব তারা আলোচনা করে এই নির্দেশগুলো বার করেছেন। যতক্ষণ না মালহোত্রা কমিটির সঙ্গে তাদের কি আলোচনা হয়েছে, মালহোত্রা কমিটি তাদের কি জানিয়েছেন, এগুলো আমরা জানতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ করব না। কারণ হঠকারিতা আর মামলা পরিচালনা, সফলভাবে মামলা পরিচালনা দুটো ভিন্ন বিষয়। আমরা কোনোভাবেই এই যে 31শে মার্চ এবং সেপ্টেম্বরের এতে দুটো কিস্তিতে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া দেওয়ার যে নির্দেশ হয়েছে, এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো রকম বিঘ্ন আমরা ঘটাবো না। 15ই এপ্রিল রাজ্য সরকারের কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার কথা, সেদিন আমরা সম্ভবত জানতে পারবো যে মালহোত্রা কমিটি কি রিপোর্ট জমা দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টে এবং মালহোত্রা কমিটি কি বলেছেন। কারণ এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মালহোত্রা কমিটির রিপোর্ট। মালহোত্রা কমিটি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এইভাবেই ডিএর মডালিটিসটা ঠিক হবে, তাহলে সেটা আমাদের মেনে নিতে হবে। কিছু কর্মরত কর্মচারী আমাদের কাছে বলেছেন যে তাদের টাকাটা প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিচ্ছে, এর বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে করুন। সুপ্রিম কোর্টের নির্দেশে তো এরকম কোনো কথা বলা নেই। আমি আবারও ওই একই কথা বলবো, প্রভিডেন্ট ফান্ডে ঢুকলেও আপনাদের টাকাটা কিন্তু আপনারা পাচ্ছেন। এখন এই ইস্যুতে সুপ্রিম কোর্টে কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে আমরা অনাবশ্যক জটিলতা তৈরি করতে চাই না। কারণ যদি কোনো কারণে এই সুযোগকে কাজে লাগিয়ে সরকার এই দেওয়ার বিষয়টা, অর্থাৎ এই পেমেন্টের বিষয়টা আটকে দেন সাবজুডিস বলে, তাহলে কিন্তু আমরা বড় ক্ষতিগ্রস্ত হব। সোজা কথায় বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিকে একটা লোফা বল ছুঁড়ে দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন যাতে আমরা 6 মারার চেষ্টা করি। 6 মারলে আমরা আউট হয়ে যেতে পারি। কাজেই সেই প্ররোচনায় আমরা পা দেব না। আমরা সুনির্দিষ্টভাবে সকলকে বলছি যে এপ্রিল 2008 থেকে নভেম্বর 2019 পর্যন্ত এই বকেয়া ডিএ পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের। আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। কারুর কথা শুনে কোনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কোনো শিক্ষক নেতা, বিজ্ঞ শিক্ষক নেতা, তাদের কথা শুনে আপনারা একবারের জন্যও ভাববেন না যে এই টাকা থেকে আপনারা বঞ্চিত হবেন। এবারে অনেকে প্রশ্ন করছেন যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত এই টাকাটা যে রাজ্য সরকার এখন আটকে দিলেন না, এটার বিরুদ্ধে আপনারা আদালতে যান না। সেটাও আমরা এখন যাব না।
তার কারণ হচ্ছে আমরা বারবার বলছি যে সুপ্রিম কোর্ট মালহোত্রা কমিটি তৈরি করে দিয়েছেন এই পেমেন্ট অফ ডিএ অ্যান্ড ডিয়ারনেস রিলিফ ফর দ্য পিরিয়ড এপ্রিল 2008 টু ডিসেম্বর 2019। এইটা সুপ্রিম কোর্ট তাদেরকে নজরদারি এবং তাদেরকে এই পেমেন্টের বিষয়টা দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। কাজেই মালহোত্রা কমিটি এই প্রভিডেন্ট ফান্ডে রাখার ব্যাপারে সহমত হয়েছে কিনা, রিপোর্ট দিয়েছে কিনা, এটা আমাদের জানতে হবে। এবং প্রভিডেন্ট ফান্ডে আপনাদের টাকাটা যখন ঢুকছে তখন টাকাটা আপনাদেরই থাকছে। পরবর্তীকালে যদি সুপ্রিম কোর্টে আমরা জানি যে এটা মালহোত্রা কমিটির রিপোর্টে নেই, মালহোত্রা কমিটি এরকম কোনো সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে জানায়নি, তখন নিশ্চয়ই আমরা এই টাকাটা নগদে দেওয়ার জন্য আবেদন করব। আরেকটি কথা বলি, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যার নেতা মানস ভূঁইয়া, অতীতে নেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তখন কর্মচারীদের পক্ষে নেতা ছিলেন সঞ্জীব পাল এবং বর্তমানে কর্মচারীদের পক্ষে নেতা প্রতাপ নায়েক। অত্যন্ত স্পষ্টভাবে বলছি, যতদিন শুভেন্দু অধিকারী এবং সঞ্জীব পালের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন চলেছে, তারা সর্বতোভাবে এই মামলার বিরোধিতা করেছেন। এবং এই সঞ্জীব পাল বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে বলেছেন মামলাটা সরকারের বিরুদ্ধে, আপনারা এই মামলায় কোনো রকম আর্থিক সাহায্য বা অনুদান দিলে ব্যাগ গুছিয়ে রাখুন, উত্তরবঙ্গে যেতে হবে। এবং তারপরে মানস ভূঁইয়া এবং প্রতাপ নায়েকের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ভয়ঙ্করভাবে এই মামলার বিরোধিতা করেছেন এবং কর্মচারীদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন যে এটা যেহেতু সরকার বিরোধী মামলা, তাহলে এই মামলায় কোনো রকমভাবে কোনো সাহায্য করা যাবে না। এবং তাতে বলতে দ্বিধা নেই, আমাদের আর্থিক অনুদান সংগ্রহের কাজটা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। অত্যন্ত কৌতুকের বিষয়, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই অন্য সংগঠনগুলো যখন প্রতিক্রিয়া দিতে ভাবনা চিন্তা করছে, ঠিক তখনই দেখলাম এরা এই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যারা সরকারি কর্মচারী সংগঠনের ছদ্মবেশে তৃণমূলের গণসংগঠন, সোজা কথায় সরকারের এবং শাসক দলের দালাল, তারা বিজয় উৎসবে নেমে পড়েছেন, মিছিল করছেন, আবির মাখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমরা ভরসা রেখেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিপুল দিয়েছেন। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি, মানস ভূঁইয়া এবং প্রতাপ নায়েক জুটিকে আপনারা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, বলেছেন মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে দেবেন, তার উপর আপনারা ভরসা রেখেছেন। আপনারা আদালতে মামলার বিরোধিতা করেছেন এবং মামলাকারীদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ নামিয়ে এনেছেন। আজকে যদি আপনাদের আত্মমর্যাদা বোধের সামান্য অবশিষ্ট থাকে, আপনারা বলুন যে এই মামলার সুফল থেকে আপনারা নেবেন না। আপনারা মমতা ব্যানার্জি অর্থ সংকটে জর্জর, তাকে সুরাহা দিতে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে বকেয়া দিয়ে আপনারা নেবেন না, বলুন। দ্বিতীয় আরেকটি বিষয় অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, তিনটি অত্যন্ত বড় বড় সংগঠন, আমাদের সংগঠন তৈরি হয়েছে 1982 সালে, তার বহু আগে, শতবর্ষ প্রাচীন সংগঠন, তাদের কাছে আমরা অন্তত দুবার সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন আমরা অর্থ সাহায্যের আবেদন করেছিলাম। ব্যক্তিগতভাবে আমি কথা বলেছিলাম, ফোনে কথা বলেছিলাম যে আমরা চালাতে পারছি না মামলা। বিশেষত যখন 4, 5, 6, 7ই আগস্ট পরপর ধারাবাহিক শুনানি হচ্ছিল, তখন আমাদের অর্থনৈতিক অবস্থাটা এমন ছিল যে সুপ্রিম কোর্টের মাননীয় আইনজীবীদের সম্মান দক্ষিণা দেওয়া এবং হোটেল খরচা, বিমান ভাড়া ইত্যাদি, এগুলো নির্বাহ করার মতো আর্থিক সামর্থ্য আমাদের ছিল না। সেদিন আমরা অত্যন্ত অসহায় হয়ে তাদের কাছে বলেছিলাম যে দীর্ঘ 10 বছর মামলা চলছে, আমরা তো আপনাদের কাছে কখনো অর্থ সাহায্যের আবেদন করিনি, দয়া করে আমাদের
অর্থ অনুদান পাঠান ব্যাংক অ্যাকাউন্টে, না হলে কিন্তু আমরা অসহায় অবস্থায় আছি। তারা বলেছিলেন যে তারা বিশ্বাস করেন আদালতের মাধ্যমে কর্মচারীদের কোনো সমস্যার সমাধান হয় না। তারা আন্দোলনের মাধ্যমে কর্মচারীদের দাবি মেটানোর মহান যে একটা আদর্শ, সেই আদর্শে বিশ্বাস করেন। তাই ঐকান্তিক ইচ্ছা থাকলেও, আমাদের অসহায়তা মর্মে মর্মে বুঝলেও তারা আর্থিক সহায়তা দিতে পারছেন না। আজকে তাদের কাছেও প্রশ্ন করব। হ্যাঁ, এই 3 সংগঠনের সদস্য সমর্থকরা ব্যক্তি কর্মচারী হিসেবে আমাদের কাছে আর্থিক অনুদান পাঠিয়েছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ, করজোড়ে তাদের এই অবদান আমরা স্বীকার করছি। কিন্তু সংগঠন হিসেবে এই 3টি বড় সংগঠন, যারা আর্থিক সামর্থ্যে, সদস্য সংখ্যার বিচারে এবং প্রাচীনত্বের নিরিখে একেবারে সত্যিই আজকে সব থেকে বড় 3টি সংগঠন, তারা কিন্তু আদালতের মাধ্যমে দাবি আদায়ে বিশ্বাস করেন না। তা যদি করেন না, তাহলে কিভাবে তারা ওই সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার দাবিতে আন্দোলন করেন? তারাও নিশ্চয়ই, অন্তত তাদের নেতৃত্ব, রাজ্য এবং জেলা নেতৃত্ব, আমি সদস্য সাধারণ সমর্থকদের কথা বলছি না, অন্তত নেতৃত্ব, তারা তাদের সংগঠনের এই যে মহান আদর্শ, যে আন্দোলনের মাধ্যমে সমস্ত দাবি আদায় করে নেবেন, আদালতের সাহায্য নেবেন না। আদালত রাষ্ট্র শক্তিরই একটা অংশ, সেই অংশ কখনো শ্রমিক কর্মচারীদের সুরাহা দিতে পারে না। এই মহান আদর্শকে আপনারা অনুসরণ করে চলেন, আপনাদের আমরা সম্মান করি, আপনাদের এই আদর্শের প্রতি নিষ্ঠাকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু সঙ্গে সঙ্গে বলবো, এই আদর্শ এবং এই নীতিগত অবস্থানের প্রতি সম্মান রাখতে অন্তত নেতৃত্ব, আপনারা এই বকেয়া ডিএর টাকাটা দয়া করে নেবেন না। আপনারা প্রত্যাখ্যান করবেন, বলবেন নীতিগতভাবে এবং আদর্শগতভাবে আমরা আদালতের মাধ্যমে সরকারি কর্মচারীদের বা শ্রমিক কর্মচারীদের কোনো সমস্যার সমাধানের বিষয়ে আমরা আস্থাশীল নই, বিশ্বাস রাখি না। তাই আমরা আমাদের সংগঠনে এই যে দীর্ঘ দিনের যে ঐতিহ্য, যে আদর্শ, যে নিষ্ঠা এবং যে বক্তব্য, তার সঙ্গে সঙ্গতি রেখে আমরা এই টাকাটা নিচ্ছি না। আরেকটা কথা বলবো, এটা এতদিনে আপনারা বুঝে গেছেন যে মামলাটা আমরা করেছিলাম রোপা 2009-এ, এবং মামলাটা করতে পেরেছিলাম তার কারণ বামফ্রন্ট সরকারের পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত, তিনি রোপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই সংস্থান রেখে গিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রাজ্য কর্মীরা ডিএ পাবেন। তিনি এই সংস্থানটা রোপা 2009-এ রেখে গিয়েছিলেন বলেই আমরা কিন্তু এই মামলাটা করতে পেরেছিলাম। তিনি যদি না রেখে যেতে পারতেন, আমরা মামলাটা করতে পারতাম না। কাজেই তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং তিনি তো নিজে ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নেননি, বামফ্রন্ট সরকার নিয়েছিলেন। তাই বামফ্রন্ট সরকারের এই ভূমিকাকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। কিন্তু সঙ্গে সঙ্গে বলি, বাম আমলেও কিন্তু একটি দিনের জন্য আমরা কেন্দ্রীয় হারে ডিএ পাইনি। হ্যাঁ, তারা অধিকারটার স্বীকৃতি দিয়েছেন, গণতান্ত্রিক নিয়ম মেনে আমাদের আন্দোলন করার জন্য একটা স্পেস দিয়েছেন, যে স্পেস বর্তমানে এই সরকার কেড়ে নিয়েছেন। এবং কিছু সীমিত ক্ষেত্রে হলেও কিছু গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকার আমাদের দিয়েছেন, আমরা আন্দোলন করতে পেরেছি। কিন্তু তারপরেও অধিকারের স্বীকৃতি দিলেও বাস্তবে কিন্তু তারা 34 বছরে একদিনও প্রাপ্য হওয়ার দিন থেকে বকেয়া সহ ডিএ তারা দেননি। এবং এরকম দিনও গেছে যখন 16 কিস্তি দিয়ে বকেয়া। এমন সময়ও এসেছে যে কেন্দ্রীয় এবং অন্যান্য রাজ্যের কর্মচারীদের মোট বেতন তারা যা পাচ্ছেন তার অর্ধেক বেতন বাম আমলে আমরা পেয়েছি। কাজেই একটা জিনিস আমরা স্পষ্ট করে দিতে চাই যে তাদের যেটা প্রশংসা করার দিক আমরা নিশ্চয়ই প্রশংসা করব, কিন্তু তাদের যেটা নিন্দা করার দিক সেটা আমরা নিন্দা করব। রোপা 2019-এ মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের কোনো সংস্থান রাখেননি, শুধু নয়, ডিএ শব্দটাই নেই। কাজেই জানুয়ারি 2020 থেকে পরবর্তীকালে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পেতে হলে আমাদের আবার মামলা করতে হবে। এবং এই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়
আমাদের কাছে একটা ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছে। সেই ব্রহ্মাস্ত্র হচ্ছে, সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্টভাবে বলেছে, 1 নম্বর, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। 2 নম্বর, ডিএ গণনা করার বা ডিয়ারনেস রিলিফ গণনা করার এক এবং একমাত্র সূচক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কাজেই সুপ্রিম কোর্টের রায় যখন কার্যকর করা শুরু হয়ে গেছে, সেই কার্যকর করার পদ্ধতি, তার প্রয়োগ নিয়ে আমাদের বহু প্রশ্ন আছে, আপত্তি আছে, কিন্তু তারপরেও দিনের শেষে সুপ্রিম কোর্টের রায়টা যখন কার্যকর করা শুরু হয়ে গেছে, তখন কিন্তু এইটাই একেবারে ব্রাহ্ম মুহূর্ত। রোপা 2019-এ এই ডিএর প্রসঙ্গটা আনা এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা যে আমাদের অধিকার, সেটার প্রতিষ্ঠা দেওয়া। তার জন্য মামলা করতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের কোনো সংগঠন যদি মামলা করেন, তাদের স্যাটে করতে হবে। স্যাটে এখন কোনো মামলা হচ্ছে না, কাজেই বিচারপতি নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, কাজেই স্যাটে করলে অনির্দিষ্টকাল স্যাটে পড়ে থাকবে মামলা। সে কারণে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, যে কোনো কর্মচারী সংগঠন, তারা দয়া করে রোপা 2019 নিয়ে হাইকোর্টে মামলা করুন। সুপ্রিম কোর্ট আপনাদের হাতে একটা ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছে। অনেকে বলছেন আপনারা মামলা করুন। একদম সবিনয়ে বলছি, দীর্ঘ 10 বছর ধরে, এটা 11 বছরে পড়েছে, এই মামলা চালাতে গিয়ে আমাদের সংগঠন কার্যত দেউলিয়া। এখন আমাদের মাথার উপর একটা বড় অঙ্কের দেনার টাকা। আমরা কর্মচারীদের আত্মমর্যাদাকে সব থেকে বেশি গুরুত্ব দিই। এই জন্য আমরা কোনো রাজনৈতিক দল, কোনো গণসংগঠনের কাছ থেকে 1 নয়া পয়সা অর্থ সাহায্য নিইনি। শুধু কর্মচারীদের দেয়া অর্থেই, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেয়া অর্থেই আমরা মামলা চালাতে গেছি। কিন্তু আজকে খুব তিক্ত অভিজ্ঞতা নিয়ে বলছি যে 10 লক্ষের বেশি কর্মচারী পেনশনার এই মামলায় উপকৃত হবেন। তাদের 10% অর্থাৎ 1 লক্ষ কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী যদি 100 টাকা করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতেন, তাহলে আমাদের 1 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ত। আমরা এই মামলার শেষ হয়ে গেলেই আমাদের হিসেব আমরা সমাজ মাধ্যমে দিয়ে দেব, আপনারা দেখবেন। এই পরিমাণ টাকা তো বহু দূরের কথা, এর থেকে অনেক টাকা, কিন্তু কম টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। আমাদের ধার নিতে হচ্ছে, এটা খুব লজ্জার। কারণ অত্যন্ত স্পষ্টভাবে বলি, এই 10 লক্ষ বা 12 লক্ষ কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী মানসিকভাবে আমাদের সঙ্গে ছিলেন, নৈতিকভাবে আমাদের সমর্থন করেছেন, কিন্তু অর্থ অনুদান দেওয়ার সময় তারা কিন্তু সক্রিয় হয়ে ওঠেননি। শুধু তাই নয়, সীমিত কিছু কর্মচারী, তাদের সংখ্যা খুব বেশি নয়, তারাই কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, তারা ধারাবাহিকভাবে আমাদের অনুদান দিয়ে গেছেন এবং সেই অনুদানের টাকাতেই, এবং বারবার, যেহেতু অন্য বেশিরভাগ কর্মচারীরা এগিয়ে আসেননি, তাই তাদেরই বারবার দিতে হয়েছে। তাদের প্রতি অকুণ্ঠ চিত্তে আমরা কৃতজ্ঞতা জানাই, সমর্থন করি। কাজে আমাদের পক্ষে আর্থিক কারণেই আর নতুন করে মামলা করা সম্ভব নয়। অন্য প্রত্যেকটি শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্য রাজ্য কর্মচারী সংগঠনকে অনুরোধ করব, আবেদন করব, করজোড়ে নিবেদন করব যে আপনারা দয়া করে মামলা করুন। যে ভুলটা আপনারা দীর্ঘ 10 বছর এই মামলায় যুক্ত না হয়ে বা এই দাবিতে পৃথকভাবে হাইকোর্টে মামলা না করে যে ভুলটা আপনারা করেছেন, দয়া করে রোপা 2019-এর ক্ষেত্রে এই ভুলটা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।